হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এবং নীল সিনেমা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো আমি শতক ঘোষ আজকে চলে এসেছি মাধ্যমিক বাংলা পাঠ্য বইয়ের তৃতীয় ক্লাস নিয়ে। ঠিক আছে, তো প্রথম দিন আমরা পড়েছিলাম জ্ঞানচক্ষু গল্প, তারপরে আমরা পড়লাম আয়ার বেঁধে বেঁধে থাকি কবিতা। তো আজকে আমার তৃতীয় ক্লাস, তো সেই ক্লাসে আজকেও আমরা একটা ছোট গল্প পড়ব। ঠিক আছে, তো আগের ক্লাসগুলো দেখার পর বা শোনার পর তোমাদের কেমন লেগেছিল কমেন্টসে কিন্তু এখনো অনেকে জানাবে। ঠিক আছে, কারণ অনেকে মনে অনেক রকম প্রশ্ন জাগতে পারে যে দাদা এটা বুঝতে পারছি না বা কিছু, যাই হোক সবকিছু কমেন্টসে জানাও, ভয়ের কিছু নেই। তো যাই হোক, আজকে বেশি দেরি না করে তৃতীয় ক্লাস চালু করব। তো আজকে আমরা পড়ব একটা ছোট গল্প, কিন্তু মাধ্যমিকের এই সিলেবাসের অন্তর্গত খুব সুন্দর এবং আমাদের শিক্ষাদানরত একটা গল্প। আমরা অনেক কিছু শিখতে পারবো এই গল্পটা। ঠিক আছে, গল্পটার নাম হচ্ছে বহুরূপী। তো দেখো, বহুরূপী, এই বহুরূপীর নামটার মধ্যেই কিন্তু অনেক কিছুই রয়েছে। বহুরূপী, আমরা ছোটবেলায়, মানে আমি ছোটবেলায় লীলা দেখতাম। ঠিক আছে, তো আমাদের এখানে এই মানে মন্দিরের সামনে হতো, তো একটা ছেলে সে একটা মেয়ের রূপ ধারণ করত, সে আবার পরক্ষণেই ধরো মানে একটা রাক্ষসের রূপ ধারণ করত। তো এইসব জিনিস বা অনেকে একটা মানে আমার মানে প্রত্যেকের তো একটাই রূপ থাকে, তাই? কিন্তু বহুরূপী হচ্ছে যারা নানা রকমের রূপ ধারণ করে, মানে সেজে আর কি। সাপোজ আমি নাটকও করতাম, ঠিক আছে, আমাদের চ্যানেলে দেখবা নাটকও আছে, আমাদের গ্রুপ নাটক করতো। তো ওখানেও কিন্তু ধরো মানে একজন, মানে আমার বয়স, আমি একটা বৃদ্ধ সেজেছিলাম। ঠিক আছে, তো এরকম অনেক কিছুই, মানে বহুরূপী মানেই হচ্ছে রূপটা চেঞ্জ করা বা ধারণ। তো এই গল্পটার মধ্যে অনেক কিছুই তোমরা শিখতে পারো। বহুরূপী প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প। শুরু করব। তার আগে বলে দিই, যারা এখনো আমাদের নীল সিনেমা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো, প্রত্যেকটি ভিডিও, প্রত্যেক ক্লাসের ভিডিও বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো। দরকার পড়লে মানে তোমরা ভাই বোনদের সাথেও শেয়ার করতে পারো, মানে প্রত্যেককেই শেয়ার করতে পারো। ঠিক আছে, আমাদের সেন্টারের দুটো নম্বর রয়েছে, 7076398606। এটা হচ্ছে আমাদের সেন্টারের অফিসিয়াল নম্বর। আর আমাদের সেন্টারের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 6295916282। তো এই নম্বরটাতে আমাদের একটা পেটিএমও রয়েছে সেন্টারে। তো আমাদের সেন্টারের শিক্ষক শিক্ষিকাদের যে কার্য সেটা দেখে বা সেন্টারের জন্য কোনো রকম ডোনেশন 1 to 100 রুপিস যদি কেউ দিতে চাও দিতে পারো। ঠিক আছে, তো আমাদের একটা ওয়েবসাইটও রয়েছে যেখানে আমরা সব রকমের নোটস প্রোভাইড করে থাকি একদম বিনামূল্যে। সেই ওয়েবসাইটটা হচ্ছে www.nxtlight.blogspot, মানে blogspot.com। ঠিক আছে, তো এছাড়া আর কিছু বলার নেই, আমি ক্লাসটা শুরু করছি। প্রত্যেকে মনোযোগ সহকারে শুনুন। আমাদের 10টা ক্লাস হবে, তার মধ্যে আজকে 3 নম্বর ক্লাস, আর বেশি দূরে নেই। বহুরূপী সুবোধ ঘোষ। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? হরিদা এই গল্পের একটা, মানে একটা না, এই গল্পের প্রধান চরিত্রই হরিদা, আমি আগেই বলে দিচ্ছি। তো প্রথম লাইনেই আমরা হরিদা চরিত্রটি পেলাম। তো এই গল্পের প্রধান চরিত্রই হচ্ছে হরিদা, মাথায় রাখা। উনুনের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন। হরিদা কি করছিল? উনুনে ফু দিচ্ছিল, নল হয়, ঠিক আছে, দেখেছো তোমরা, তো সেটা দিয়ে ফু দিচ্ছিল। তো হরিদা তখন জবাব দিল যে না, কিছুই শুনিনি। তো তখন কথক বলল, জগদীশ বাবু
যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? তাহলে আরেকটা চরিত্র আমরা পেলাম, যেটার নাম হচ্ছে জগদীশ বাবু। তো কথক সেখানে হরিদাকে বলছিল যে জগদীশ বাবু নাকি কোনো একটা কাণ্ড করেছেন, সেটা কি শোনেননি? হরিদা বলল, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনি, আমাকে বলবেই বা। তারা বড় মানুষ, মানে উচ্চ পদস্থ মানুষ, বড় মানের মানুষ, তারা টাকা পয়সাওয়ালা মানুষ, তো তাদের কথা আমার মতো সাধারণ মানুষকে বলবেই বা কে, সেটা বলল হরিদা। এবার কথক বলছে, 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছরে শুধু একটি হরিতকি খান, মাথায় রাখেন। তো কি হয়েছিল কাণ্ডটা? 7 দিন হলো একজন সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিল। কয়দিন? 7 দিন ছিল। তো সেই যে সন্ন্যাসী ছিল তিনি নাকি হিমালয়ের গুহাতে থাকতেন বা থাকেন, যাই হোক, ঠিক আছে। এখানে আবার একটা দেখো মজার বিষয় আছে, সেই যে সন্ন্যাসী সে নাকি 1 বছরে একটা হরিতকি খেয়ে জীবিত আছে। আবার সন্ন্যাসীর বয়সও নাকি 1000 বছরেরও বেশি। মাথায় রাখবে, সন্ন্যাসীর বয়স কত? 1000 বছরেরও বেশি। সন্ন্যাসী কি খান? শুধুমাত্র একটি হরিতকি খান। সন্ন্যাসী কোথায় থাকেন? হিমালয়ের গুহাতে থাকেন, মাথায় রাখবে। হরিদা, সন্ন্যাসী কি এখনো আছেন? কথককে বলল, না, চলে গিয়েছেন। মানে কথক বলল, না, চলে গিয়েছেন। আক্ষেপ করেন হরিদা, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিসটি কি? সেই সন্ন্যাসীর পায়ের ধুলো, যেটাকে এখানে তুলনা করা হয়েছে ভয়ানক দুর্লভ জিনিসের সাথে। শুধু ওই একা জগদীশ বাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। হরিদা, কেন? জগদীশ বাবু এক জোড়া কাঠের খড়মে সোনার গোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন, তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পায়ে গিয়ে দিল। মানে একটা খড়ম, মানে জুতো জোড়া। আগে ছিল খড়ম যেটা কাঠের তৈরি হতো, ঠিক আছে। তো সেই খড়মের চারপাশ দিয়ে সোনা লাগানো ছিল, সাইড গুলো ওটা সোনার গোল, ঠিক আছে। তো ওই খড়মটা যখন সন্ন্যাসী পায়ের কাছে ধরলেন, সন্ন্যাসী পা বাড়িয়ে দিলেন, ঠিক আছে। সেই ফাঁকে জগদীশ বাবু তার পায়ের ধুলো নিয়েছিলেন। হরিদা বলল, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশ বাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন। আর সন্ন্যাসী যখন চলে যাচ্ছিলেন, তো জগদীশ বাবু 100 টাকার একটা নোট তার ঝোলার ভিতরে দিয়ে দিয়েছিলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, মানে গম্ভীর হয়ে গেল, চুপচাপ হয়ে গেল, অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি না বলছি সেদিকে হরিদার যেন কান নেই। আমরা মানে কথক এবং তার বন্ধুরা বা সঙ্গীরা কি যে বলছে বা না বলছে, হরিদার সেদিকে কোনো মন নেই। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়ে হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন। সব শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের 4 জনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। আমাদের 4 জন, ঠিক আছে। হরিদার যে ঘরটা ছিল সেখানে কথক এবং তার সঙ্গীরা আড্ডা দিতে যেত, মাথায় রাখবে। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি, হরিদা শুধু তার উনানের আগুনের আছে জল ফুটিয়ে দেয়। খুব গরিব মানুষ হরিদা। হরিদা গরিব মানুষ, আমি আগেই বলেছিলাম সাধারণ মানুষ, কিন্তু খুবই গরিব। কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। মানে ওই যে অফিসের কাজ বা কোনো দোকানে কাজ, এগুলো হরিদা পছন্দই করে না। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজ একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। সাপোজ আমি ধরো একটা অফিসে কাজ করি, আমাকে প্রতিনিয়তই 10টায় পৌঁছতে হবে আর 7টায় ছুটি হবে। তো এই সব জিনিস হরিদার একদম
পছন্দই না, ঠিক আছে, মাথায় রাখ, একঘেয়েমি কাজ করে। হরিদার মনের হাড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। জল ফোটে মানে কি, চাল কেনার পয়সাটুকু নেই তার কাছে, মাথায় রাখা। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। একঘেয়ে মানে ওই কষ্ট করে চলতে পারবে ভাত না খেয়ে খেয়ে, কিন্তু একঘেয়ে কাজ করতে হরিদা পারবে না। হরিদার জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়িটা দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা, তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। যেদিন হরিদার মন চায় বহুরূপী সেজে পথে বেরিয়ে পড়ে। কেউ চিনতে পারে না, যারা চিনতে পারে এক আনা দু আনা বকশিশ দেয়, যারা চিনতে পারে না তারা হয় কিছুই বলে না কিংবা বিরক্ত হয়ে দুটো একটা পয়সা দিয়ে দেয়। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছে। একটা উন্মাদ পাগল, মানে একদম খুব মস্ত পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটার একটা মালা। পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে, মানে এক টুকরো ইট নিয়ে বাসের যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, দুটো একটা পয়সাও ফেলে দিচ্ছে ভয়ে। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, মাথায় রাখবা বাসের ড্রাইভারের নাম কি ছিল, কাশীনাথ। তো কাশীনাথ ধমক দেয়, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। হ্যাঁ, ওটা কি একটা বহুরূপী, মানে সবাই হতবাক, অবাক হয়ে গেল। বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত, মানে অবাক হয়ে যায়। সত্যি খুব চমৎকার পাগল সেজেছে তো লোকটা, মাথায় রাখে। হরিদার জীবন এইরকম বহুরূপের খেলা দেখিয়েই এক রকমে চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। সন্ধ্যায় আলো সবেমাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে। প্রত্যেকে জানো সন্ধ্যাবেলায় হাটে বাজারে দোকানে ভিড়টা কিন্তু জমজমাট হয়, ঠিক আছে, শহর হোক কিংবা গ্রাম হোক। হঠাৎ পথের ওপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ ঝুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় করে তাকিয়ে আছে, মানে একটা সুন্দর রূপসী বাইজি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর যারা শহরে নতুন তারা মানে তাকিয়ে আছে। কিন্তু দোকানদার হেসে ফেলে, হরির কান, ওই বাইজি হরিদাই সেজেছে। এটা একটা বহুরূপী নাকি, লোকজন বলছে। কারো কারো মুগ্ধ চোখে মোহ ভঙ্গ হয়ে গেল, মানে যারা মুগ্ধ হয়ে দেখছিল তাদের মোহটা ভঙ্গ হয়ে গেল। আর যেন বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে, বাইজির ছদ্মবেশে সেই দিন হরিদার রোজগার মন্দ হয়নি, মোট 8 টাকা 10 আনা পেয়েছিল। এই কোশ্চেনটা খুব আসে, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার 8 টাকা 10 আনা। আমরাও দেখেছিলাম একটা একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজিয়ে দিয়ে দিচ্ছে। দোকানদার হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতে ফুল সাজিয়ে উপর ফেলে দেয়। কোনোদিন বাউল, কোনোদিন কাপালিক, কোনো বোচকা কাঁধে পুরো কাবুলিওয়ালা, কখনো হ্যাট কোট পেন্টুলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব। একবার পুলিশ সেজে দয়াল বাবুর লিচু বাগানের ভিতর দাঁড়িয়েছিলেন হরিদা। কার লিচু বাগান? দয়াল বাবুর লিচু বাগান। দয়াল বাবুর লিচু বাগানে হরিদা কি সেজে গিয়েছিল? পুলিশ সেজে গিয়েছিল, মাথায় রাখবা। স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন, ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো, আর স্কুলের মাস্টার সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন, এবারের মতো মাফ করে দিন ওদের। কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ। 8 আনা ঘুষ নিয়েছে। পরদিন অবশ্য স্কুল মাস্টার মশাই জানতে বাকি থাকেনি কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছেন, হরিদাকে, ঠিক আছে। কিন্তু মাস্টার মশাই একটুও রাগ করেনি, বরং একটু তারিফই করলেন, বাহ সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল তো হরি। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না
হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন, মানে ঘরের মধ্যে আর কি, ওই সন্ন্যাসীর কথা শোনার পর ঠিক আছে। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটপট করে উঠছে? ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। আমাদের দেখি আপনার লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে তো একটা সিগারেটের চেয়ে বেশি কিছু পাবেন না। আমাদেরকে যদি খেলা দেখান আমরা হয়তো একটা সিগারেট দেবো, তাছাড়া তো আর বেশি কিছু দিতে পারবো না। হরিদা, না, ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। কোথায়? কথা বললো কোথায়? হরিদা, আজ সন্ধ্যায় জগদীশ বাবুর বাড়ি। হঠাৎ জগদীশ বাবুর বাড়িতে খেলা দেখানোর জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন? হরিদা হাসে, মোটা মতন কিছু আদায় করে নেব। বুঝতেই তো পারছো, পুরো দিনটা বহুরূপের রূপ ধরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। একবার বাইচি সেজে অবশ্য বেশি কিছু পাওয়া গিয়েছিল, কিন্তু ওতেই বা কি হবে? ঠিকই বলেছেন হরিদা, সপ্তাহে বড় জোর একটা দিন বহুরূপী সেজে পথে বেরোন হরিদা। সপ্তাহে হরিদা কয়দিন বহুরূপী সাজে? একদিন সপ্তাহে, মাথায় রাখবা। কিন্তু তাতে 7 দিনের পেট চলবার মতো রোজগার হয় না। হরিদা বলেন, না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়, এবার মারিত হাতি লুটিত ভান্ডার, একবারে যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যায়। কিন্তু সে কি করে সম্ভব? জগদীশ বাবু ধনী মানুষ বটেন, কিন্তু বেশ কৃপণ মানুষ, মানে তার হাত থেকে টাকা বেরোনো মুশকিল জগদীশ বাবু। হরিদাকে একটা যোগী, সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশ বাবু? আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। হরিদা বলেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশ বাবুর বাড়িতে থেকো। আমরা বললাম থাকবো। আমাদের স্পোর্টের চাঁদা নেওয়ার জন্য আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশ বাবুর বাড়িতে যাব। এখানে পার্ট 1 মানে হরিদার ঘরের গল্প শেষ। এবার পার্ট 2 ওখান থেকে শুরু হচ্ছে, জগদীশ বাবুর বাড়ি। মাথায় রাখবা, তোমাদের বই 1, 2, 3 তিনটা পার্ট আছে। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতো একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। ফুরফুর করে বাতাস বইছে। জগদীশ বাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশ বাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশ বাবু। সাদা মাথা, সাদা দাড়ি, শান্ত, সৌম্য ও জ্ঞানী মানুষ জগদীশ বাবু। সাদা মাথা মানে চুল পেকে গেছে, সাদা দাড়ি, দাড়ি পেকে গেছে, শান্ত সৌম্য একটা জ্ঞানী মানুষ জগদীশ বাবু। আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটিকে জগদীশ বাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। চমকে উঠলেন জগদীশ বাবু। সেই সময় চমকে উঠলেন জগদীশ বাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশ বাবুর 2 চোখ বিস্মিত হয়ে অপলক হয়ে গেল। অপলক মানে পলক পড়ছে। আমরাও চমকে উঠেছি বই কি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কারণ সত্যিই যে বিশ্বাস করতে পারছি না, সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যি হরিদা? ও চেহারা কি সত্যি কোন বহুরূপীর হতে পারে? মানে সিঁড়ির কাছে একজন আগন্তুক এসে দাঁড়িয়েছে, ঠিক আছে, আগন্তুক এসে, তো সেটা দেখেই সবাই হতে পারে। জটাজুটধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু নেই, চিনতে নেই, মৃগচণ্ডের আসন সঙ্গে নেই, গৌরীর সাজনে, আদুর গা মানে খালি গা, তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটি সাদা থান, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, সে ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। তাহলে সেই যে আগন্তুক জগদীশ বাবু বাড়িতে এসেছিল তার ঝোলার ভিতরে কি ছিল? একটা গীতা। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হলো, মানে কঙ্কালের মতো মনে হচ্ছে। কি অদ্ভুত, উদ্দাত, শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। উঠে দাঁড়ালেন জগদীশ বাবু। আসুন। জগদীশ বাবু সেই আগন্তুককে বললেন, আসুন
আগন্তুক হাসে। আপনি কি ভগবানের চেয়েও বড়? আগন্তুক জগদীশ বাবুকে বলল, আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশ বাবু কিছু ভেবে বলেন, কেন কেন আপনি এ কথা বলছেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। আগন্তুক বলল, কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করছেন। তাহলে জগদীশ বাবুর সম্পত্তির পরিমাণ কত লাখ টাকা বা কত টাকা? 11 লক্ষ টাকা, মাথায় রাখা। তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশ বাবু। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না, জগদীশ বাবু আগন্তুককে বলেন। আগন্তুক আবার হাসেন। আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই, মানে রাগ ঠাগ আমি করি না, ওরকম বস্তু আমি চিনি না, মানে রাগ বলতে আমি কিছু বুঝি না। ছিল একদিন সেই পূর্বজন্মের কথা। জগদীশ বাবু বলুন, এখন আপনাকে কিভাবে সেবা করব? বিরাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিছু চাই না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাত ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানে ফিসফিস করছে। ভবতোষ কথকের কানে ফিসফিস করে বলছে, তারা যেহেতু সঙ্গী ছিল, একজন সঙ্গী ভবতোষ। না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, ভবতোষ বলছে। হরিদার গলার স্বর এরকমেরই নয়। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াই পরম সুখ। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে আরেকজন সঙ্গী কথকে, শুনেছো তো? এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? জগদীশ বাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছেন। বোধহয় বিরাগী পায়ে স্পর্শ করার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। জগদীশ বাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। দুই হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশ বাবু। বিরাগী হাসেন। বাইরে খোলা আকাশ থাকতে আর ধারিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ী দালান বাড়িতে থাকবো কেন? বলতে পারেন? বিরাগী বলেন। বিরাগীজি, জগদীশ বাবুর গলার স্বরে আবেদন করুণ হয়ে ছলছল করছে। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি এই যথেষ্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুক, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। বিরাগী, না না জগদীশ বাবু, হ্যাঁ, তবে অত্যন্ত কিছু একটা আজ্ঞা করুন, যদি আপনাকে বলুন। জগদীশ বাবু। বিরাগী, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার নেই। জগদীশ বাবু, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। বিরাগী, ধন জন যৌবন কিছুই নয় জগদীশ বাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা, আমি চলি। জগদীশ বাবু বলেন, আপনি একটা মিনিট থামুন বিরাগীজি। সিঁড়ির ওপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। আজকের চাঁদের আলোর চেয়ে স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। ভবতোষ ফিসফিস করে। ভবতোষ, না না, ওই চোখ কি হরিদার হতে পারে? অসম্ভব। জগদীশ বাবুর হাতে একটা থলি। জগদীশ বাবু ঘর থেকে যখন বেরোন, থলির ভিতরে নোটের তারা, তারা বলতে বান্ডিল। বিরাগীর পায়ের কাছে থলিটা রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশ বাবু, এই প্রণামী, এই সামান্য 100 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। বিরাগী হাসে, আমার বুকের ভিতরেই যে সব তীর্থ, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না। জগদীশ বাবু, আমার অনুরোধ বিরাগীজি। বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমন অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 100 টাকার থলিটা সিঁড়ির ওপরেই পড়ে রইল। সেদিকে ভুলেও একবারও তাকালেন না বিরাগী। বাস, জগদীশ বাবুর মানে কাহিনী স্টপ। এবার 3, আবার হরিদার বাড়ি। ঠিক আছে, মাথায় রাখবেন। কি করছেন হরিদা? কি হলো? কত গোরা বন্ধুরা এসেছে। কই, আজ যে বলেছিলেন জবর খেলা রাখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকের সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। হরিদা উনুনের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। উনানের উপর হাড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন।
আমাদের দেখতে পেয়ে লজ্জিত ভাবে হাসলেন। কি আশ্চর্য! চমকে ওঠেন ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন? আপনি বিরাগী? হরিদা হাসে, হ্যাঁ রে ভাই, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের উপর, আর সেই ঝোলাটা, আর সেই গীতা। অনাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশ বাবু তো অত টাকা সাধলেন, আপনি একবারও একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। হরিদা, কি করবো বল, ইচ্ছেই হলো না। শত হোক। ভবতোষ কি ভবতোষ বলল, কি? হরিদা, শত হোক। একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল? দেখো, হরিদা কি কোনো বিরাগী বা সন্ন্যাসী না, কিন্তু তখন যে রূপটা নিয়েছিল সন্ন্যাসীর রূপ, তখন সে সেই রূপে নিজেকে একদম মিশিয়ে নিয়েছিল। যে সত্যিকারের সন্ন্যাসী হবে না, সে কোনোদিনও টাকাকে স্পর্শ করবে না। মাথায় রাখবা, এই লাইনটার মধ্যে অনেক কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। কি অদ্ভুত কথা বললেন হরিদা! হরিদার এই কথার সঙ্গে তর্ক চলে না, আর বুঝতে অসুবিধে নেই। হরিদার জীবনের ভাতের হাড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়ে সারা হবে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশ বাবুর কাছে গিয়ে আর কখনো? চেঁচিয়ে ওঠে হরিদা, যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অত্যন্ত বকশিসটা তো নিয়ে আসবো। আমার যে বকশিস, আমি যে বহুরূপী সেজেছিলাম, ওটা তো নিয়ে আসবো। বকশিস! চেঁচিয়ে ওঠে ভবতোষ, সেটা তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা। হরিদা বিড়ি মুখে লজ্জিত ভাবে হাসেন। কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নয়। এই বহুরূপীর জীবন, এর বেশি আর কি আশা করতে পারে? তো স্টুডেন্টস, এটাই ছিল বহুরূপী গল্প সুবোধ ঘোষের। খুব সুন্দর, একবার শোনো, বইটা নিয়ে বসো, দেখবা অনেক ভালো লাগবে। ধন্যবাদ, আসছি আবার নেক্সট ক্লাস।